কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কি একটু ডিসকাস করব। I think everybody has joined. I'll just quickly share my screen. Is it visible? আচ্ছা, সো আজকে আমি কোনো মানে কোয়েশ্চেন আনসার ওরকম করে কিছু বলবো না, আমি কিছু টপিক নিয়ে আই উইল ডিসকাস অ্যাবাউট ইট, ঠিক আছে? তো আই স্টার্ট উইথ সাম ফিনান্সিয়াল অর ব্যাংকিং অ্যাওয়ারনেস, রাইট? আচ্ছা, so this is related to RBI. Okay, so this is related to RBI. The first thing is WMA, which is Ways and Means Advances. আচ্ছা, তো এটা কি হচ্ছে Ways and Means Advances? এটা RBI এর একটা স্কিম হচ্ছে, কি বলছে এখানে, অ্যাডভান্সেস টু ফান্ড দ্য টেম্পোরারি মিসম্যাচ অফ ফান্ডস। আচ্ছা, এটা কখন হয়? যখন কোনো স্টেটের কোনো ব্যাংক অর বি ইট সেন্ট্রাল ব্যাংক, তাদের ফান্ডের মধ্যে কোনো মিসম্যাচ হয় বা কারোর ফান্ড কমে যায়, তখন কি হয় যে কিছু অ্যাডভান্সেস দেওয়া হয়, মানে ওদেরকে কিছু এক্সট্রা লিকুইডিটি বা এক্সট্রা ক্যাশ দেওয়া হয় টু ওই ফান্ডটাকে, যে মিসম্যাচটা হচ্ছে, যে ওখানটাতে মানে টাকা যে কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, ওইটাকে ইন্টারেস্টে, কিছু ইন্টারেস্টে কি করা হয়, যে দেওয়া হয়, টাকাটা দেওয়া হয়। আচ্ছা, এটা লিমিটটা রিসেন্টলি আরবিআই কি করেছে, এটা একটা, আচ্ছা এটা অনেক আগে থেকে ছিল, এটা যে নতুন করে চালু করা হয়েছে তা না। WMA ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস এটা অনেক আগে থেকেই ছিল, এটা লিমিটটা আরবিআই এক্সটেন্ড করেছে, তাই জন্য এটা এখন নিউজে আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, ঠিক আছে? কি করা হয়েছে, 47.10 crore থেকে ওটা 6118 crore করা হচ্ছে, মানে 4710 crore থেকে ওটাকে বাড়িয়ে 6118 crore করা হচ্ছে। আচ্ছা, এই টাকাটা লিমিটটা আর কি। আচ্ছা, ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস এটা কিরকম হয়, দুটো টাইপের হয়, একটা স্পেশাল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস বা স্পেশাল WMA, আর আরেকটা হচ্ছে নর্মাল WMA। আচ্ছা, স্পেশাল WMA তে আচ্ছা, দুটোর ডিফারেন্সটা মোস্টলি হচ্ছে, একটাতে ইন্টারেস্ট রেট একটু লো থাকে, আরেকটাতে ইন্টারেস্ট রেট হাই থাকে, মানে এমন কিছু খুব একটা ডিফারেন্স না, জাস্ট নেমটা একটু ডিফারেন্ট। কোনটাতে লো থাকে, স্পেশাল WMA যেটা বলা হয়, সেটাতে ইন্টারেস্ট রেটটা একটু লো থাকে, আর মানে ইন্টারেস্টটা যেটা দেখবে, ইভেন আরবিআই যে কোনো ইউনিয়নকেও দেয়, আর স্টেট গভর্নমেন্টের যে আর কি কি বলে ব্যাংকগুলো হয়, সেগুলোকেও দেয়। কিসে না, ইন্টারেস্ট রেটে, অ্যাভেলেবল টু বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন গভর্নমেন্ট, সাবজেক্ট টু দেয়ার বিং রিপেয়েবল নট লেটার দ্যান 3 months। আচ্ছা, কি বলছে এখানটাতে, যে এই যে WMA এই সিস্টেমটার আন্ডারে আরবিআই কি করছে, কিছু টাকা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাকে, বা স্টেট গভর্নমেন্টের যে কোনো কাউকে এই টাকাটা ওরা অ্যাডভান্সেসটা দিচ্ছে, ওটার কিছু কন্ডিশনস আছে। কোন কন্ডিশনে, যে দে উইল বি এবল টু রিপে দ্য এন্টায়ার অ্যামাউন্ট দে আর লেন্ডিং ফ্রম আরবিআই, কিন্তু নট লেটার দেন 3 months, 3 months অ্যাজ এ 90 days, মানে ওরা যে টাকাটা নিচ্ছে, যে অ্যাডভান্সেসটা নিচ্ছে, সেটা ওদেরকে 3 months এর মধ্যে ওদেরকে রিপে করতে হবে ফ্রম দ্য ডেট অফ ইস্যু। 3 months কবে থেকে কাউন্ট স্টার্ট হচ্ছে, মানে 90 days, এটা কবে থেকে কাউন্টটা স্টার্ট হচ্ছে, এটা যবে থেকে
ওই অ্যাডভান্সেসটা ইস্যু হয়, তবে থেকে নেক্সট 90 ডেজের মধ্যে ওদেরকে রিপে করতে হয়। আচ্ছা, এটা যদি রিপে করতে না পারে তাহলে কি হয় আমি সেটা বলছি। আচ্ছা, এটা আরেকটা জিনিস পয়েন্ট মাথায় রাখতে হবে যে দিস WMA ইট ইজ লিঙ্কড টু রেপো রেট। আই গেস ইউ আর অল নোন টু হোয়াট রেপো রেট ইজ। এখানটাতে রেপো রেটের সাথে এটা লিঙ্ক করা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি 90 ডেজের বেশি হয়ে যায় বা 90 ডেজের মধ্যে যদি স্টেট গভর্নমেন্ট আর ইউনিয়ন গভর্নমেন্ট আরবিআই কে এটা রিপে না করতে পারে, তখন এই যে রেপো রেটটা আছে সেইটার থেকে 2% বেশি রেটে ওদেরকে দেওয়া, মানে ওদেরকে 2% ইন্টারেস্ট রেট বেশি বাড়িয়ে দিতে হয়। মানে সাপোজ একটা নর্মাল ইন্টারেস্ট রেটে ওরা দিচ্ছে, কিন্তু ওটা 3 মান্থসের মধ্যে মধ্যে, মানে ওরা 3 মান্থসের জন্য 90 ডেজের জন্য ওরা ওই ইন্টারেস্ট রেটে দেবে। ইন কেস ওরা 90 ডেজের মধ্যে ওই যদি মানে আর কি রিপে করতে না পারে, তখন কি হয় যে রেপো রেটটা যেটা থাকে তার থেকে 2% বেশি ইন্টারেস্ট রেটে ওদেরকে ফেরত দিতে হয়। মানে ওরা ইন্টারেস্টটা আরো বেশি তোলে, আরবিআই তখন ওদের থেকে যে টাকাটা তোলে সেটা 2% ইন্টারেস্ট রেটটা বেশি তোলে। আচ্ছা, এটার আরেকটা পয়েন্ট ইজ এটা কবে লঞ্চ হয়েছিল? এটা লঞ্চ হয়েছিল ফার্স্ট যে হয়েছিল, আমি যে বললাম যে ফার্স্ট যখন হয়েছিল দ্যাট ওয়াজ 1997। এটার একটা আলাদা সেকশন আছে, সেকশন 17 আন্ডার সাবসেকশন 5। এই আন্ডার সাবসেকশন 5 এর মধ্যে আরবিআই অ্যাক্ট 1994 এর আন্ডারে এই WMA এই সিস্টেমটাকে চালু করা হয়েছিল, রাইট? আচ্ছা, ওকে, সো দিস টপিক ইজ almost done. Yeah. Coming to the next topic. আচ্ছা, next is currency swap. What is currency swap? আচ্ছা, কনসেপ্টটা কি হচ্ছে যে সাপোজ লেটস সে দুটো কান্ট্রি আছে, ঠিক আছে। সাপোজ শ্রীলঙ্কা আর সাপোজ ইন্ডিয়া, রাইট? আচ্ছা, এখানটাতে কারেন্সি সোয়াপটা কি হচ্ছে, আই গেস এটা সবার কাছে ওয়েল নোন যে আমাদের কাছে ফরেন কারেন্সি কতটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো সাপোজ ডলার আমাদের মানে ইন্ডিয়ার জন্য বা শ্রীলঙ্কা বা বি ইট এনি কান্ট্রি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু হ্যাভ দ্যাট লাইক ফরেন কারেন্সি, রাইট? যাতে আমরা, আচ্ছা কিসের জন্য লাগে ফরেন কারেন্সিটা সেটা আগে জানতে হবে। আমরা যে ট্রেড করি বিভিন্ন মানে অন্যান্য কান্ট্রিজের সাথে, সেটার জন্য আমাদের ফরেন কারেন্সি রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, কারেন্সি সোয়াপটা কি হচ্ছে, এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সি অ্যাট ডিফারেন্ট টাইমস। এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সি কাদের মধ্যে এক্সচেঞ্জ হবে? বিভিন্ন কান্ট্রিজের মধ্যে এক্সচেঞ্জ হবে। আচ্ছা, সাপোজ আমাদের ইন্ডিয়ার কাছে কিছু অ্যামাউন্টের ফরেন কারেন্সি রয়েছে আর শ্রীলঙ্কার কাছে কিছু অ্যামাউন্টের ফরেন কারেন্সি রয়েছে, ঠিক আছে। এবার শ্রীলঙ্কার কাছে কোনো সিচুয়েশনের জন্য বা কোনো ব্যাড কন্ডিশনের জন্য ওদের কাছে কোনো এরকম মানে সার্কামস্ট্যান্সেস হয়ে গেল যে ওদের কাছে ফরেন কারেন্সিটা কমে গেল বা ওদের ইমিডিয়েটলি তখন অনেকটা বেশি ফরেন কারেন্সি দরকার। তখন ওরা কি করে, তখন ওরা তার সাথে যে সাপোজ যে কোনো কান্ট্রি ওদের সাথে অ্যালাইনমেন্টে যারা রয়েছে তাদের থেকে, যেমন ইন্ডিয়ার থেকেই ওরা ফরেন কারেন্সিটা এক্সচেঞ্জ করতে পারে। যেরকম ইন্ডিয়ার ফরেন কারেন্সি থেকে ওরা নিতে পারে বা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া নিতে পারে, ঠিক আছে। এই যে সোয়াপ মানে হচ্ছে এই চেঞ্জ করছে, এইটাকে বলছে কারেন্সি সোয়াপ। এটা মানে কখন করা হয়, যখন আমাদের ওই সার্কামস্ট্যান্সেসটা আসছে যে আমাদের দরকার কারেন্সি সোয়াপ করার জন্য, মানে এমনি এমনি হয় সেটা না, যখন দরকার পড়ে তখন আমাদের এই কারেন্সি সোয়াপটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কি হয়েছে এখন নিউজে কেন আছে, বিকজ আরবিআই রিসেন্টলি অ্যানাউন্সড সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক ফর 2024-2027। আচ্ছা, এটা কি বলছে যে সার্ক কারেন্সি সোয়াপ, এটা রিসেন্টলি সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক একটা আরবিআই লঞ্চ করেছে। কোন ইয়ারের জন্য? 2024 থেকে 2027। এই 4 ইয়ার্সের জন্য আরবিআই একটা সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক লঞ্চ করেছে। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কে কি হচ্ছে, আ সেপারেট
INR swap window has been introduced. আচ্ছা, INR মানে হচ্ছে ইন্ডিয়ান রুপি, যেটা সেটার কথা বলছে যে ইন্ডিয়ান রুপির জন্য আলাদা করে একটা উইন্ডো ক্রিয়েট করা হয়েছে, মানে আলাদা করে একটা সেকশন রাখা হয়েছে যেখানে আর কি আমরা সোয়াপের এই যে কারেন্সি আমরা যে সোয়াপ করি সেটা আমরা সাপোর্ট দিতে পারি, নট অনলি ইন ডলার বাট অলসো ইন ইন্ডিয়ান রুপি। এই যে ফর সোয়াপ ইন সাপোর্ট ইন ইন্ডিয়ান রুপি, আমরা ইন্ডিয়ান রুপিতে এই কারেন্সি সোয়াপে সাপোর্ট দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে এটার লিমিটটা কতটা আছে, আমরা টোটাল কতটা সাপোর্ট করতে পারি। আমরা টোটাল সাপোর্ট করতে পারি হচ্ছে 250 বিলিয়ন রুপিস। ঠিক আছে, মানে হচ্ছে 250 কোটি। আচ্ছা, এতটা আমাদের লিমিট, মানে এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য টোটাল লিমিট অফ কারেন্সি সোয়াপ ইন ইন্ডিয়া রাইট নাও। ঠিক আছে, ওটার আনসার উইল বি 250 বিলিয়ন রুপিস। আচ্ছা, এটা যে 2024 রিসেন্টলি শুধু লঞ্চ হয়েছে, নট দ্যাট, এটা আগেও বললাম যে আগে এটা হয়েছিল, সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, এটা ফার্স্ট ইস্যু কখন হয়েছিল? 2012 এর নভেম্বর মাসে এটা ফার্স্ট ইস্যু করা হয়েছিল এই কারেন্সি সোয়াপটা। ঠিক আছে। আচ্ছা, এটা কি করছে, কারেন্সি সোয়াপটা কি করছে যে হেল্পস মেইনটেইন আ ফিনান্সিয়াল স্টেবিলিটি, একটা আমাদের ফিনান্সিয়াল যে একটা স্টেবিলিটি, যেটা আমি আগেই বললাম যে সাপোজ শ্রীলঙ্কার কোনো একটা মানে ইকোনমিক্যাল কোনো একটা ইস্যু হয়েছে, বা শ্রীলঙ্কা এরকম কোনো একটা সার্কামস্ট্যান্সেসের মধ্যে পড়েছে যে ওদের প্রবলেম হচ্ছে সার্ভাইভ করতে, বা ওদের মানে যে গভর্নমেন্ট আছে তার ওদের স্টেটটাকে আর কি নিয়ে যেতে বা ওটাকে ঠিকঠাক করে দেখাশোনা করতে প্রবলেম হচ্ছে, ইকোনমিক্যালি ওদের ওরা ফিনান্সিয়ালি ইস্যুস ফেস করছে, তখন এই যে ক্রাইসিস হয়, ফিনান্সিয়াল যে ক্রাইসিস হয়, এই সময় বাই ফান্ডিং ফরেক্স লিকুইডিটি রিকোয়ারমেন্টস। ফরেক্স লিকুইডিটি রিকোয়ারমেন্টস কি হচ্ছে? আচ্ছা, ফরেক্স মানে হচ্ছে ফরেন যে আমাদের ক্যাশটা, ঠিক আছে, ফরেন যে টাকাটা, সেটাকে আমরা বলি হচ্ছে ফরেক্স লিকুইডিটি। লিকুইডিটি মানে হচ্ছে টাকা পয়সার যে লেনদেনটা, সেটাকে বলছে ফরেক্স লিকুইডিটি রিকোয়ারমেন্টস। ওদের যে রিকোয়ারমেন্টটা মানে আমাদের বাইরের দেশের যে ফান্ডিং এর যে রিকোয়ারমেন্টটা, সেটা যখন হয় সেটার সময় আমরা অন্য কান্ট্রিজের সাথে আমরা কারেন্সি সোয়াপ করে নিই। ঠিক আছে। আচ্ছা, এটা অনেকগুলো এরকম কারেন্সি সোয়াপ এরকম আর কি, এগুলো এটা না একটা এগ্রিমেন্ট টাইপের। ঠিক আছে, যে আমি তোমাকে যদি সাপোজ ইন্ডিয়া বললো আমি যদি শ্রীলঙ্কা তোমাকে আমি হেল্প করি, তাহলে আমার প্রবলেমের সময় তুমিও আমাকে হেল্প করবে। এটা একটা ওরকম এগ্রিমেন্ট টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এরকম কিছু কিছু মানে যে এগ্রিমেন্ট গুলো হয়েছে, সেই এগ্রিমেন্টের মধ্যে কিছু কিছু হচ্ছে ব্রিক্স কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট ইন 2015। এই নেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারেন্সি সোয়াপে এই নেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা একটা হয়েছিল 2015-এ। আচ্ছা, ইন্ডিয়া জাপানের মধ্যে একটা বাইলেটারাল সিএসএ হয়েছে। সিএসএ ইজ কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট। ঠিক আছে, ইন্ডিয়া জাপানের মধ্যে একটা এরকম বাইলেটারাল কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট হয়েছিল, যেটা কত টাকার হয়েছিল? $75 বিলিয়ন। ঠিক আছে। আচ্ছা, তারপরে ইন্ডিয়া ইউএই এর মধ্যে হয়েছিল একটা, ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যেও একটা হয়েছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে পুরো কারেন্সি সোয়াপের কনসেপ্টটা, যে আমাদের যখন ফরেন কারেন্সির প্রয়োজন পড়ে তখন আমরা অন্য কান্ট্রির থেকে কারেন্সি আর কি ওটা চেঞ্জ করি, এক্সচেঞ্জ করে নিই যখন দরকার হয়। ওকে। আচ্ছা, সার্কের কথা হলো, তাহলে সার্কের কিছু ব্যাপার জেনে নিলে ভালো হয়। আচ্ছা, সার্কের ফুল ফর্মটা কি হচ্ছে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ঠিক আছে, এটা হচ্ছে সার্কের ফুল ফর্মটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ অলমোস্ট এভরিবডি নোজ সার্কটা কি হচ্ছে। এটার হেডকোয়ার্টার্স কোথায় আছে? কাঠমান্ডু, নেপালে এটার হেডকোয়ার্টার্স আছে সার্কের। এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। আচ্ছা, এখানে 8টা কান্ট্রি আর দ্য মেম্বার্স। ঠিক আছে, তাদের মধ্যে কারা কারা হচ্ছে? তাদের মধ্যে আছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান আছে, ইন্ডিয়া আছে, মালদ্বীপস আছে, নেপাল আছে, পাকিস্তান আছে, আর শ্রীলঙ্কা আছে। এই 8টা কান্ট্রি, দে আর দ্য members of SAARC, 8 countries, right? আচ্ছা, this is very important. সেক্রেটারি জেনারেল, এখন সার্কের কারেন্ট সেক্রেটারি জেনারেল ইজ গোলাম সারওয়ার। ঠিক আছে।
আচ্ছা, ছোট্ট একটা কথা গেল। ওকে, নেক্সট। আচ্ছা, এটা আরেকটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস রিলেটেড একটা টপিক। সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। ভেরি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। কি হচ্ছে যে এখানটাতে ফিনান্সিয়ালি আমাদের কান্ট্রি কতটা স্টেবল, সে মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে অবভিয়াসলি যে ফিনান্সিয়ালি আমাদের কান্ট্রি কতটা স্টেবল, বা কিভাবে আমরা আমাদের কান্ট্রির যে ইকোনমিক্যাল কন্ডিশন অর ফিনান্সিয়াল কন্ডিশন এইটাকে আমরা কি করে বেটার করতে পারি বা আমরা ইমপ্রুভ করতে পারি, সেইটার উপরে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট একটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা কে তৈরি করেছে, কে রিপোর্টটা রিলিজ করেছে হচ্ছে আরবিআই। আচ্ছা, এটা কোন ভার্জন হচ্ছে 29th ভার্জন, 29th ইস্যু, মানে এর আগে 28 খানা এরকম বেরিয়ে গেছে আর কি, রিপোর্ট বেরিয়েছে। দিস ইজ দ্য 29th রিপোর্ট of the FSR. FSR is Financial Stability Report. 29 number রিপোর্টটা বেরিয়েছে। আচ্ছা, এটা কি হচ্ছে, it's a collective assessment of FSDC. FSDC হচ্ছে Financial Stability and Development Council. এটা আমাদের কান্ট্রিরই একটা কাউন্সিল, যেটার নাম হচ্ছে FSDC, ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। এদেরই একটা কালেকটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে। ওরা সবাই মিলে এই মানে এই কাউন্সিলে যারা যারা আছে সবাই মিলে বসে ওরা একটা অ্যাসেসমেন্ট বার করেছে, যেখানটাতে আর কি বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ার ফিনান্সিয়াল কন্ডিশনটা কোথায় স্ট্যান্ড করছে। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চেন উড বি, এফএসডিসির এখন মানে কে হেড করছে এই এফএসডিসি যে কাউন্সিলটা আছে, এটা ইজ হেডেড বাই দ্য গভর্নর অফ আরবিআই। ঠিক আছে, আরবিআই এর যে গভর্নর আছে সে এই যে কাউন্সিলটা আছে এটাকে হেড করে, মানে তার একদম টপ পজিশনে আছে, ওনার আন্ডারে আর কি এটা ওয়ার্ক করছে পুরো কাউন্সিলটা। আচ্ছা, এই রিপোর্টটাতে কি রয়েছে মেইনলি, দিস রিপোর্ট ফোকাসেস অন রিস্কস টু ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড হাউ টু মেক দ্য সেক্টর স্ট্রঙ্গার। মানে যেটা ফার্স্টেই বললাম যে এখানে আমাদের ইন্ডিয়াতে এখন ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে ফিনান্সিয়াল কন্ডিশনে কি কি রিস্ক আছে, কি কি রিস্ক আমরা নিতে পারি, বা আমাদের এখন এই মুহূর্তে কি কি রিস্ক আছে, মানে কি কি প্রবলেম হতে পারে, আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি, বা আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটাকে কি করে আরো স্ট্রং করতে পারি, সেটার উপরে একটা ডিটেইলড একটা রিপোর্ট বেরিয়েছে, সেটার নামই হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, যেটা বার করেছে এফএসডিসি, ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কয়েকটা টপিক বলি। একটা এসবিআই এর একটা টপিক। আচ্ছা, এসবিআই কি হয়েছে, রিসেন্টলি কয়েকটা ইনিশিয়েটিভস নিয়েছে। ঠিক আছে, কয়েকটা বলতে এক্স্যাক্টলি 11 ইনিশিয়েটিভস এসবিআই নিয়েছে। কখন নিয়েছে, কবে নিয়েছে না, এটা ইজ ভেরি রিসেন্ট একটা নিউজ। প্রবাবলি সবাই জানো যে 1st জুলাই ওদের ফাউন্ডেশন ডে, এসবিআই এর 1st জুলাই হচ্ছে ফাউন্ডেশন ডে, অ্যান্ড দিস ইয়ার ইট ওয়াজ দেয়ার 69th ফাউন্ডেশন ডে। ঠিক আছে, 1st জুলাইতে ওদের 69th ফাউন্ডেশন ডে ছিল। আচ্ছা, একটা ছোট্ট একটা কোয়েশ্চেন, এটা অনেক সময় আসে যে এসবিআই এর ফার্স্ট যখন মানে ফাউন্ডেশন হয়েছিল, ফর্ম হয়েছিল, তখন এসবিআই এর পুরনো যে নেমটা সেটা কি ছিল, যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, রাইট? আর আচ্ছা, তো ওদের যে ফাউন্ডেশন ডে ছিল, 69 ফাউন্ডেশন ডে, ওরা তখন 11 ইনিশিয়েটিভস নেয়। তার মধ্যে ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ ইজ দ্যাট ইউপিআই ট্যাপ অ্যান্ড পে সার্ভিস। এটা নামটাই এটা, ইউপিআই ট্যাপ অ্যান্ড পে সার্ভিস। সেটা কে লঞ্চ করেছে না, এসবিআই লঞ্চ করেছে ভায়া ভীম এসবিআই পে অ্যাপ। আচ্ছা, ভীম এসবিআই পে অ্যাপ কি, ওদের যে পেমেন্ট অ্যাপটা সেটা বলছে ভীম এসবিআই পে অ্যাপ। এটার থ্রুতে আর কি এই ট্যাপ অ্যান্ড পে সার্ভিসটা হবে।
আচ্ছা, ট্যাপ এন্ড পে সার্ভিসটাতে কি হচ্ছে আমি একটু বলি। এইখানটাতে যদি কারোর এসবিআই এর যে মানে লাইট, যে এসবিআই লাইট যে অ্যাপটা, সেই লাইট অ্যাপটা যদি থাকে, তাহলে জাস্ট ওয়ান ট্যাপের থ্রুতে যে কেউ, যারই অ্যাকাউন্ট আছে, দ্য অ্যাকাউন্ট হোল্ডার 500 টাকা ট্রানজাকশন করতে পারে উইদাউট পুটিং দ্য পাসওয়ার্ড। তাহলে কি দাঁড়ালো, যে যদি কারোর লাইট যে অ্যাপ রয়েছে, যেরকম আমাদের ফোন পে আছে, গুগল পে আছে, সেগুলো আবার লাইট ভার্সনস আছে, যেরকম এফবি লাইট ভার্সন আছে, সেরকমই ভীম এসবিআই অ্যাপ, সেটারও একটা লাইট ভার্সন আছে। এবার ওই লাইট ভার্সন যে অ্যাপটা রয়েছে, ওই লাইট অ্যাপের থ্রুতে কেউ যদি পেমেন্ট করতে চায়, তাহলে একটা ট্যাপে দে ক্যান ডু আ ট্রানজাকশন অফ 500 উইদাউট পুটিং আ পাসওয়ার্ড। আমাদেরকে তো কোনো একটা পিন কোড আর পাসওয়ার্ড দিতে হয় কোনো ট্রানজাকশন করার জন্য। ওটা একবারে আমরা 500 টাকা ট্রানজাকশন করতে পারি, কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড দিতে হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ওদের একটা ফার্স্ট ইনিশিয়েটিভ। আচ্ছা, সেকেন্ড একটা ইনিশিয়েটিভ বলি, ডিজিটাল লোনস अगेंस्ट মিউচুয়াল ফান্ডস অন দ্য ইউনো অ্যাপ। আচ্ছা, যারা এসবিআইতে এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার্স আছো, তোমরা জানো যে ওদের একটা নিজেদের একটা অ্যাপ আছে, ইউনো অ্যাপ। ঠিক আছে, তো আচ্ছা, ইউনো অ্যাপ, এটার ফুল ফর্মটা হচ্ছে ইউ অনলি নিড ওয়ান। ইউ অনলি নিড ওয়ান। আচ্ছা, ইউনো অ্যাপ, ওরা ইউনো অ্যাপের থ্রুতে যে কেউ ডিজিটাল লোনস করাতে পারবে against মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ডস এর against-এ যে কেউ ওইখানে বসে, মানে থ্রু দ্যাট অ্যাপ অনলি, যে কেউ যার কাছেই আছে ডিজিটাল লোন করিয়ে নিতে পারবে মিউচুয়াল ফান্ডস থাকলে। আচ্ছা, আরেকটা এরকম ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ হচ্ছে, it also announced a fully digital applicant registration on the Ministry of New Renewable Energy or Rural Electricity Corporation for Surya Ghar Yojana loan. আচ্ছা, Surya Ghar Yojana loan এটা রিসেন্টলি খুব আর কি পপুলার হয়েছে। কেন না, এটা আমাদের যে গভর্নমেন্ট আছে, আমাদের স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ হচ্ছে সূর্য ঘর যোজনা লোন। এখানে কি করা হচ্ছে, প্রায় 1 কোটি কি তারও বেশি এরকম সেই সব বাড়িতে কি করা হচ্ছে, যে সোলার প্যানেল বসানো হচ্ছে। সূর্য ঘর সোলার প্যানেল বসানো হচ্ছে সব ঘরে ঘরে গিয়ে। তো সেইখানের জন্য লোন নিতে পারো, বা ধরো কারোর বাড়িতে সোলার প্যানেল বসানো হচ্ছে, তো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ প্যানেলস বসানো হচ্ছে, কিন্তু দিস স্পেসিফিক পার্সন ওয়ান্টস কি তার ঘরে আরো বেশি মানে ওই রকম সোলার প্যানেলস বসানো হোক। বা ধরো দিস পার্সন, একটা স্পেসিফিক কোনো পার্সন যার বাড়িতে এইটা হয়নি, যে আর কি তার বাড়ি সিলেক্টেড হয়নি এখনো যে তার বাড়িতে সোলার প্যানেলস বসানো হবে, তো সে অ্যাপ্লাই করতে পারে যে আমার বাড়িতে যেন ওই সোলার প্যানেলগুলো বসানো হয়। ঠিক আছে, কিন্তু এই যে অ্যাপ্লাইটা করবে সেটা কিভাবে করতে পারবে, এই যে ফুললি ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারবে এই যে ইউনো অ্যাপের থ্রুতে, এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি MNRE or রুরাল ইলেকট্রিসিটি কর্পোরেশন REC। MNRE অ্যান্ড REC, এই দুটো পোর্টাল আছে। ঠিক আছে, এই দুটো ওয়েবসাইট আমাদের যেরকম হয় সেরকম এই দুটো পোর্টাল আছে। সেই দুটো পোর্টালে গিয়ে সূর্য ঘর যোজনার জন্য, এই ইনিশিয়েটিভটার জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারবে বা এটা বসানোর জন্য লোন নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরকম আরো এক্সট্রা 8 ইনিশিয়েটিভস আর দেয়ার, বাট ওগুলো আমি এখন বলছি না। আচ্ছা, these three were the most important ones. আচ্ছা, নেক্সট একটা আরেকটা খবর হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আচ্ছা, কি বলছে যে আনএমপ্লয়মেন্ট রেট রাইজেস টু 8-month হাই অফ 9.2% ইন জুন। এটাতে কি হচ্ছে, যে আমাদের দেশে
যে আনএমপ্লয়মেন্ট রেটটা আছে, মানে যারা এখনো চাকরি বাকরি পায়নি, যারা জব করতে পারছে না, যারা এমনি বেকার ঘরে বসে রয়েছে, সেই যে রেটটা, যে কতটা পার্সেন্ট লোক আছে এরকম যারা এখনো চাকরি বাকরি পায়নি, যারা ঘরে বসে আছে, সেই যে রেটটা ওটা লাস্ট 8 মান্থসে ওটা মানে বেড়ে 9.2 হয়ে গেছে, which is a huge, ঠিক আছে। আচ্ছা, লাস্ট মান্থে এটা ছিল অ্যারাউন্ড 7 কি 7.45 মতো, ঠিক আছে। এই রেটটা ছিল 7 কি 7.45 মতো, যেটা এই মান্থে জুলাইতে বেড়ে, মানে জুনের শেষে জুলাইতে বেড়ে 9.2% হয়ে গেছে। এতটাই বেড়ে গেছে আনএমপ্লয়মেন্ট রেটটা। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন হতে পারে যে এই যে আনএমপ্লয়মেন্ট রেটটা এটা কেন বাড়ছে, এটা এই আচ্ছা আচ্ছা, এটা আগে বলে দিই যে এই যে আনএমপ্লয়মেন্ট রেটটা কিভাবে বোঝা যাচ্ছে, বাই সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। তারা কি করছে, এটা একটা অর্গানাইজেশন হচ্ছে, ঠিক আছে, CMIE, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। এরা একটা রিপোর্ট প্রেজেন্ট করেছে, সেই তার মধ্যে কিছু নাম্বারস আছে, মানে কিছু ক্যালকুলেশনস আছে। সেটা কি বলছে যে কনজিউমার পিরামিডস হাউসহোল্ড সার্ভে, এটা একটা সার্ভে করা হয়, একটা পিরিয়ডিক্যালি একটা সার্ভে করা হয়, মানে কিছু টাইম পর পর একটা সার্ভে করা হয়। সেই সার্ভেটার নাম হচ্ছে কনজিউমার পিরামিডস হাউসহোল্ড সার্ভে। এই সার্ভেটা কে করে না, মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMIE এই সার্ভেটা করে। এই সার্ভেটার উপরেই বেস করে বলা হয়েছে যে আনএমপ্লয়মেন্ট রেটটা লাস্ট মান্থ 7.4 থেকে এটা এই মান্থে 9.2% বেড়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে এটা কেন হচ্ছে। আচ্ছা, এটা মোস্টলি হচ্ছে বিকজ অফ লেবার ফোর্স। আচ্ছা, লেবার ফোর্সটা কি হচ্ছে, আমাদের একটা কথায়, মানে একটা টার্ম আছে, লেবার পার্টিসিপেশন রেট, LPR ইকোনমিক্সে এটা খুব ইম্পর্টেন্ট। LPRটা কি, লেবার পার্টিসিপেশন রেট। মানে ধরো there is this person X, ঠিক আছে, আর there is this person Y। এবার X এর X is very lazy, আর ওর হচ্ছে বাবার প্রচুর পয়সা রয়েছে, প্রচুর জমি জমা, লাইক দে আর ভেরি রিচ, ঠিক আছে, অ্যান্ড খুব স্পয়েলড ব্র্যাড টাইপের এক্স, ঠিক আছে, মানে আমি পড়াশোনা করব না, আমি চাকরি বাকরি করতে চাই না, আমি বাবার পয়সায় বসে বসে খাবো, এরকম মেন্টালিটি, ঠিক আছে। এবার এটা হচ্ছে এক ধরনের লোক। আর আরেক ধরনের লোক হচ্ছে ওয়াই এর কি চিন্তা ভাবনা, ওয়াই বলছে যে না, আমার যাই থাক, আই ওয়ান্ট টু ফাইন্ড আ জব, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি নিজের থেকে কিছু করতে চাই। এই যে নিজের কাজ করার ইচ্ছা, সে হতে পারে যে চাকরি পায়নি বা চাকরির জন্য মানে সার্চ করছে, চাকরি খুঁজছে, কিন্তু সে তো এখনো চাকরি পায়নি বা চাকরি খুঁজছে। এই যে ওয়াই পরে হচ্ছে LPR এর মধ্যে, লেবার পার্টিসিপেশন রেটের মধ্যে বা লেবার পার্টিসিপেশন ফোর্সের মধ্যে পড়ে, লেবার ফোর্স। তাহলে কারা হলো, যারা চাকরি পায়নি কিন্তু চাকরি খুঁজছে বা চাকরি করতে চায়, এরকম লোক হচ্ছে লেবার ফোর্স বা লেবার পার্টিসিপেশন ফোর্সের মধ্যে পড়ছে, যে যারা চাকরিতে পার্টিসিপেট করতে চায়, যারা লেবারে পার্টিসিপেট করতে চায়। এখানে কিন্তু আমরা এক্স কে লেবার ফোর্সের মধ্যে বলতে পারি না, এই কারণে বলতে পারি না বিকজ ওদের নিজে, মানে ওর নিজের কোনো ইচ্ছাই নেই যে আমি চাকরি করব, ও হলে হলো, না হলেও কোনো ব্যাপার, মানে না হলে বেশি ভালো আর কি, যে আমাকে চাকরি বাকরি করতে হবে না। তো এই যে লেবার পার্টিসিপেশন রেট, এটা দিন দিন খুব বেড়ে যাচ্ছে, মানে মানে সবাই চায় যে আমরা কিছু করি, আমরা চাকরি করি, আমরা নিজের পায়ে দাঁড়াই। এই যে লেবার ফোর্সটা বেড়ে যাচ্ছে, কিন্তু সবাই চাকরি বাকরি পাচ্ছে না, অনেকে বসে রয়েছে, চাকরি খুঁজছে, কেউ কিছু ছোটখাটো পাচ্ছে কি পাচ্ছে না, কিন্তু সবার একটা মানে ইচ্ছা আছে যে আমি করবো, বসে রয়েছে। এই যে এই রেটটা অনেকটা বেড়ে গেছে, এই যে লেবার ফোর্সটা, ইনক্রিজ ইন লেবার ফোর্স,
এই লেবার ফোর্সটা অনেকটা বেড়ে গেছে বলে আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটাও বেড়ে গেছে, বিকজ চাকরি তো পাচ্ছে না, কিন্তু চাকরি করার জন্য লোক বসে রয়েছে। তাই জন্য লেবার ফোর্স বেড়ে গেলেও আনএমপ্লয়মেন্ট রেট, যে চাকরি পাচ্ছে না সেই রেটটা বেড়ে গেছে। এটাই হচ্ছে মেন কজ, যে কেন আনএমপ্লয়মেন্ট রেট লাস্ট 8 মান্থে 9.2% হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটার আরেকটা জিনিস হচ্ছে ফিমেল আনএমপ্লয়মেন্ট রেট। এক সেকেন্ড। Am I audible? আমার প্রবাবলি মাঝখানে কানেকশনের গন্ডগোল হচ্ছিল। ওকে ওকে। আচ্ছা, লাস্ট এটা আমি কতটা অবধি, আচ্ছা তোমরা একটু আমাকে বলবে যে আমি তোমরা কতটা অবধি লাস্ট শুনতে পেয়েছো? একটু বললে ভালো হয়, বিকজ আমি বুঝতে পারিনি যে এটা কানেকশনের ইস্যু হচ্ছে। হ্যালো। ওকে ওকে। আচ্ছা, সো ফিমেল আনএমপ্লয়মেন্টটা কি হচ্ছে, যে ফিমেল আনএমপ্লয়মেন্টটা মেল আনএমপ্লয়মেন্টের থেকে অনেক বেশি হচ্ছে। এর মধ্যে মানে আমি যেটা এটা বললাম 9.2% যে আনএমপ্লয়মেন্ট রেট, এটা ইন জেনারেল পপুলেশনের মধ্যে। কিন্তু আমি যদি মেল আর ফিমেলকে ডিস্টিংগুইশ করি, সেখানটাতে ফিমেল আনএমপ্লয়মেন্টটা অনেকটা বেশি দেন মেল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে। মেলেরটা অলমোস্ট ছিল হচ্ছে 7.8%, আমি যদি, ইফ আই এম নট টু রং। কিন্তু সেখানে ফিমেল আনএমপ্লয়মেন্টটা অ্যারাউন্ড 18%, মানে অলমোস্ট ডাবল মেলের থেকে ফিমেল আনএমপ্লয়মেন্টটা। রাইট। আচ্ছা, এবার নেক্সট একটা খবর কি হচ্ছে, যে ফার্স্ট টাইম ইন্ডিয়া টু হোস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন। ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া ইজ হোস্টিং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এটা কিন্তু একদম প্রথমবার করছে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশনটা ইন্ডিয়া হোস্ট করছে। কোথায় করছে? এটা করছে হচ্ছে ভারত মণ্ডপম। এটা কোথায় আছে? দ্বারকা আছে, দ্বারকাতে আছে, উইচ ইজ ইন নিউ দিল্লি। ঠিক আছে। নিউ দিল্লির দ্বারকাতে একটা মানে এটাকে একটা কনফারেন্স সেন্টার বলা যায়, একটা বড় একটা অডিটোরিয়াম স্টেডিয়াম বলা যায় ভারত মণ্ডপম। ওয়ান অফ দ্য বিগেস্ট কনফারেন্স সেন্টার্স হচ্ছে এটা। ঠিক আছে। এখানটাতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি যে সেশনটা হবে সেটা ইন্ডিয়া হোস্ট করছে। কবে হচ্ছে না, এটা জুলাইতে হচ্ছে, এই মান্থেই হচ্ছে।
আচ্ছা, এখানে কি হচ্ছে, ওভার 2500 ডেলিগেটস, যারা খুব ইম্পর্টেন্ট ডেলিগেটস, তারা অ্যারাউন্ড 2500 ডেলিগেটস ফ্রম কোথায়, স্টেট পার্টিস, সব স্টেটের পার্টি থেকে, তারপর অ্যাডভাইজারি বডিজ থেকে, সিনিয়র ডিপ্লোম্যাটস, হেরিটেজ এক্সপার্টস, স্কলার্স, রিসার্চার্স, এরা সবাই এই যে কমিটি সেশনটা হচ্ছে, এই সেশনটা সবাই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এটা এই যে এত ডেলিগেটস আসবে, এরা টোটাল 195 কান্ট্রিজের মধ্যে থেকে, 195 কান্ট্রিজ থেকে এই 2500 ডেলিগেটসরা আসবে। ঠিক আছে, আচ্ছা, ইউনেস্কোর থেকে একটা মনে রাখতে হবে, ইন্ডিয়াতে টোটাল 42 ইউনেস্কো হেরিটেজ সাইটস আছে। ইন্ডিয়াতে টোটাল 42 ইউনেস্কো হেরিটেজ সাইটস আছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে শান্তিনিকেতন আছে, শান্তিনিকেতন বিকেম 41st ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 41st 41 নাম্বার হেরিটেজ সাইট হয়েছে শান্তিনিকেতন ইন সেপ্টেম্বর 2023। সেপ্টেম্বর 2023 সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতনকে 41st ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, 42nd যেটা লেটেস্ট একদম রিসেন্টলি যেটা হলো, সেটা হচ্ছে হয়সলা টেম্পল কমপ্লেক্স। এই হয়সলা টেম্পল কমপ্লেক্স এইটাকে 42nd ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এটা আছে আমাদের ইন্ডিয়া সাউথে, মানে সাউথ ইন্ডিয়াতে এটা আছে। প্রবাবলি ইফ আই এম নট টু রং, ইটস ইন কেরালা। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকটা ইউনেস্কো রিলেটেড টপিক ইজ ইউনেস্কো অ্যান্ড কে পপ ব্যান্ড। কে পপ হচ্ছে কোরিয়ান পপ, যেটা ঠিক আছে, কোরিয়ার যে একটা পপ ব্যান্ড আছে সেটা হচ্ছে 17। আমাদের এই যে 17 নামটা হয়তো যারা জানে তারা হয়তো এইটার সাথে যারা ফ্যামিলিয়ার তারা হয়তো 17 নামটা জানে, বাট এই যে ব্ল্যাক পিঙ্ক, তারপর বিটিএস, এটা সব অনেকেই জানে, বিটিএস আর্মি বলা হয়। তো ওরাও যেরকম কে পপ ব্যান্ড, কোরিয়ার পপ ব্যান্ড, তো এরকমই একটা পপ ব্যান্ড হচ্ছে 17। ঠিক আছে, এই যে 17 ব্যান্ডটা, এখানে 13 জন মেম্বার আছে, ইফ আই এম নট টু রং। 17 13 জন কি 17 জনই, হ্যাঁ 17 জনই মনে হয় এখানে এই ব্যান্ডটা। আর ইউনেস্কো এরা মিলে অ্যানাউন্স করেছে 1 মিলিয়ন গ্রান্ট, মানে $1 মিলিয়ন টাকা ওরা গ্রান্ট করেছে। কিসের জন্য না, গোয়িং টুগেদার ফর ইউথ ক্রিয়েটিভিটি অ্যান্ড ওয়েলবিং। ওরা একটা লঞ্চ করেছে, একটা ইনিশিয়েটিভ একটা লঞ্চ করেছে, যে ইনিশিয়েটিভটার নাম হচ্ছে গোয়িং টুগেদার ফর ইউথ ক্রিয়েটিভিটি অ্যান্ড ওয়েলবিং। কারা লঞ্চ করেছে? এটা ইউনেস্কো লঞ্চ করেছে। কার সাথে মিলে না, 17 এর সাথে মিলে। 17 $1 মিলিয়ন গ্রান্ট করেছে। ঠিক আছে, আর 17 কে গুডউইল অ্যাম্বাসাডার করা হয়, ইউথের আর কি গুডউইল অ্যাম্বাসাডার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। কাকে ইউথের জন্য ইউনেস্কো গুডউইল অ্যাম্বাসাডার করে, সেটা হচ্ছে 17 ব্যান্ডকে। এটা হচ্ছে একটা কে পপ ব্যান্ড, আর এই ইনিশিয়েটিভটার নাম ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট যাই। আচ্ছা, ইউনেস্কোর থেকে এটা একটু মনে রাখতে হবে ফর জেনারেল নলেজ, যে ইউনেস্কো কবে ফর্মেশন হয়েছিল? 16th of November 1945-এ ইউনেস্কোর ফর্ম হয়। ইউনেস্কোর হেডকোয়ার্টার্স কোথায় আছে? প্যারিসে আছে, which is in ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা, ইউনেস্কোর ডিরেক্টর জেনারেলকে অড্রে আউজলে। ঠিক আছে, ইউনেস্কোর ডিরেক্টর জেনারেলের নামটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার নেক্সট একটা নিউজ হচ্ছে যে চায়না লিডস গ্লোবাল জেন এআই পেটেন্টস। আচ্ছা, জেনারেটিভ এআই, আমরা সবাই জানি জেন এআই কেন কি হচ্ছে। এখন এআই সিস্টেম যেগুলো এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন মানে সব জায়গায় রয়েছে, যে মেটা এআই, দেখবে এখন হোয়াটসঅ্যাপেও এআই এর একটা ফিচার এসছে। এগুলো সব জেনারেটিভ এআই। ঠিক আছে, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাতে লিড করছে কে? ইন্ডিয়া ইজ চায়না ইজ লিডিং দ্য গ্লোবাল জেন এআই পেটেন্টস। মানে পেটেন্টস মানে ওরা যে ইনভেনশন গুলো করেছে সেইগুলোর কথা বলা হচ্ছে। মানে
কটা ইনভেনশন ওরা করেছে? 38,210 inventions. China leads with 38,210 inventions. মানে ওরা লাস্ট, আচ্ছা কবে থেকে স্টার্ট করেছে? 2014 থেকে 2023, এই এতগুলো বছরের মধ্যে 2014 থেকে 2023-এর মধ্যে ওরা চায়না টোটাল 38,210 ইনভেনশনস করেছে অন বেসিস অফ জেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। ঠিক আছে, আচ্ছা এই রিপোর্টটা কে এনেছে? উইপো, WIPO, উইপোর ফুল ফর্মটা কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ঠিক আছে, উইপো এটা ইউএন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এরা এই রিপোর্টটা এনেছে। রিপোর্টটার নাম কি? উইপো পেটেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট। ঠিক আছে, এই রিপোর্টটার নাম হচ্ছে উইপো পেটেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট। এটা কিসের ওপরে এসছে রিপোর্টটা? জেনারেটিভ এআই এর উপরে এসছে। কে এই রিপোর্টটা বার করেছে? না ইউএন উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এই পেটেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্টটা বার করেছে। এই রিপোর্টে কি বলছে? যে চায়না লিডস উইথ 38,210 ইনভেনশনস ফ্রম 2014 and 2023. 6 times as many patents as the US আমরা যেটা জানি মানে খুব ডেভেলপড একটা প্লেস, যেখানটাতে কি নাম হয়েছে 6,276, 6276 এতগুলো ইনভেনশনস হয়েছে, যেখানে চায়না করেছে 38,210। ঠিক আছে, ইউএস সেকেন্ড পজিশনে আছে আফটার চায়না। ঠিক আছে, চায়না অলমোস্ট 6 টাইমস বেশি, মানে 6 গুণ বেশি ইনভেনশন করেছে দেন ইউএস। আচ্ছা ইন্ডিয়ারটা জানতে হবে, ইন্ডিয়া কোন পজিশনে আছে? 5th পজিশনে ইন্ডিয়া আছে উইথ 1350 ইনভেনশনস, 1350 ইনভেনশনস নিয়ে ইন্ডিয়া আছে 5th পজিশনে। ঠিক আছে, আচ্ছা এই যে উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এদের হেডকোয়ার্টার্স আছে জেনিভা ইন সুইজারল্যান্ডে। ঠিক আছে, এই উইপোর মেম্বার্স হচ্ছে 193 মেম্বার্স আছে, মেম্বার্স অ্যাজ ইন কান্ট্রিজ আর কি, যে কান্ট্রি মেম্বাররা রয়েছে টোটাল 193 মেম্বার্স আছে। ঠিক আছে, আর ইট ইজ হেডেড বাই ড্যারেন ট্যাং। ঠিক আছে, ড্যারেন ট্যাং বলে একজন এটাকে হেড করছে, এটা টপে রয়েছে। আচ্ছা ন্যাশনাল নিউজ, এটা দিয়েই আজকে আপাতত শেষ করছি। ন্যাশনাল নিউজ কি কি আছে? ছোট 3-4টে টপিক আছে। আচ্ছা ন্যাশনাল নিউজের মধ্যে কি বলছে? যে হাই কমিশনার অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার যে হাই কমিশনার হচ্ছে, কোথাকার হাই কমিশনার? ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কার ইন্ডিয়া টু শ্রীলঙ্কার যে হাই কমিশনার রয়েছে আমাদের সন্তোষ ঝা, উনি কি করেছে? ইনগুরেট করেছে দ্য প্রিমিয়াম পেট্রোল উইথ 100 অক্টেন। আচ্ছা প্রিমিয়াম পেট্রোল মানে খুব দামি, খুব ভালো একটা পেট্রোল উইথ 100 অক্টেন। আচ্ছা এটা একটা পাওয়ারের কথা বলছে, 100 অক্টেন মানে খুব হাই স্পিড হয়, মানে খুব ভালো হয়, খুব ভালো কোয়ালিটির একটা পেট্রোল, যেটায় মানে হর্স পাওয়ার খুব বেশি হয়ে যায় যে কোনো বাইকের, সেটা ইনগুরেট করেছে শ্রীলঙ্কাতে। ঠিক আছে, শ্রীলঙ্কাতে নতুন এটা চালু করেছে। আচ্ছা এই যে প্রিমিয়াম পেট্রোলটা, এই প্রিমিয়াম যে পেট্রোলটা যেটার পাওয়ার হচ্ছে 100 অক্টেন, এইটার নামটা কি হচ্ছে? XP100। XP100 আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, মানে যেখানে আমাদের নর্মাল পেট্রোল ডিজেল ওগুলো প্রবলি দাম হচ্ছে 100-এর আশেপাশে, যেখানে এই XP100-এর দাম অলমোস্ট 160 ইফ আই এম নট টু রং। ঠিক আছে, তো এই যে এটা কোথায় করেছে? উনি ইনগুরেট করেছে, মানে চালু করেছে কোথায়? কলম্বোতে। ঠিক আছে, শ্রীলঙ্কার কলম্বোতে উনি সন্তোষ ঝা এই XP100টা চালু করেছে। ঠিক আছে, নেক্সট ইজ বাজাজ অটো। আচ্ছা বাজাজ অটো কি করেছে? সেট টু লঞ্চ ওয়ার্ল্ডস ফার্স্ট সিএনজি বাইক, ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি বাইক, যেটা নাম দিয়েছে ওরা ফ্রিডম 125। ঠিক আছে, এই যে ফ্রিডম 125, এটা হবে হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি বাইক, মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস
দিয়ে মানে ওইটা দিয়ে চলবে এইরকম বাইক ওরা চালু করছে। কে চালু করছে? বাজাজ অটো যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা এই বাইকটা চালু করছে। নামটা হচ্ছে ফ্রিডম 125। ঠিক আছে? আচ্ছা, এখানে দুটো সেকশন থাকবে। এই বাইকটা দুটো সেপারেট সুইচ করতে পারবে, মানে ওরা পেট্রোলেও চলতে পারবে, আবার এই বাইকটা সিএনজি তেও চলতে পারবে। বোথ পেট্রোল অ্যান্ড সিএনজি ক্যান বি ইউজড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইজ ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড় কে হচ্ছে? আমাদের চিফ জাস্টিস হচ্ছে, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ডিওয়াই চন্দ্রচূড়। দ্য নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিওয়াই চন্দ্রচূড় কি করছে? ইনঅগুরেট করছে নিউ অফিস অফ সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রিবিউনাল ইন মুম্বাই। আমাদের সিকিউরিটিজের অ্যাপিলেট ট্রিবিউনাল বলে একটা অফিস হয়, সেই অফিসটা কোথায় চালু করছে? মুম্বাইতে চালু করছে। এই নামটা মনে রাখতে হবে, নিউ অফিস অফ সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রিবিউনাল। আচ্ছা, এটা মুম্বাইতে ইনঅগুরেট করছে। কে করলো? ডিওয়াই চন্দ্রচূড়। আচ্ছা, এবার হচ্ছে সম্পূর্ণতা অভিযান লঞ্চ বাই নীতি আয়োগ। নীতি আয়োগ সম্পূর্ণতা অভিযান বলে একটা ইনিশিয়েটিভ চালু করছে অক্রস দ্য 112 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস অ্যান্ড 500 অ্যাসপিরেশনাল ব্লকস। আচ্ছা, অ্যাসপিরেশনাল ওয়ার্ডটার মানে কি হচ্ছে? যারা ইকোনমিক্যালি খুব ব্যাকওয়ার্ড, মানে ফিনান্সিয়ালি তারা খুব মানে আন্ডার ডেভেলপড যেই ডিস্ট্রিক্ট গুলো রয়েছে, যে ব্লক গুলো রয়েছে, তার সেই সব ব্লকে আর কি এই যে সম্পূর্ণতা অভিযান এটা চালু করা হচ্ছে। ঠিক আছে? অ্যাসপিরেশনাল কথাটা এসছে ওখান থেকে যে ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড যেই সব ডিস্ট্রিক্ট গুলো রয়েছে, যেই সব ব্লক গুলো রয়েছে, সেখানে সম্পূর্ণতা অভিযানটা, এই ইনিশিয়েটিভটা চালু করা হচ্ছে। কে চালু করছে? না, নীতি আয়োগের এই একটা অভিযান চালু করা হচ্ছে 112 aspirational districts and 500 aspirational blocks এ। আচ্ছা, এটা কি হচ্ছে? 3 month লং একটা ক্যাম্পেইন হচ্ছে। কবে থেকে স্টার্ট হচ্ছে? এটা হচ্ছে 4th জুলাই থেকে স্টার্ট হচ্ছে, 3 মাস হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 30-তে এই অভিযানটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে কি করা হবে? যে এই যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে ডিস্ট্রিক্ট গুলো আছে বা ব্লক গুলো আছে, এদের যে কি ফ্যাক্টরস, আমাদের কি ফ্যাক্টরস কি কি হয়? যেরকম হেলথ আছে, নিউট্রিশন আছে, এডুকেশন আছে, তারপরে স্যানিটাইজেশন আছে, এগ্রিকালচার আছে, এমনি নর্মাল সোশ্যাল ডেভেলপমেন্ট আছে। এই যে এগুলোর ওপরে আমরা বেটারমেন্ট করতে চাই, আরো ভালো করতে চাই, ওদের যাতে আরো উন্নতি হয়, আরো ডেভেলপমেন্ট হয়, সেটার ওপরে খুব ফোকাস করা হয়। এই অভিযানটার থ্রুতে নীতি আয়োগ এইসব যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যে ডিস্ট্রিক্ট আছে, প্লেসেস আছে, ব্লকগুলো আছে, তাদের ওপরে অনেক বেশি আর কি এফোর্ট দেবে, তাদেরকে ডেভেলপ করার ট্রাই করবে। এই যে পুরো ইনিশিয়েটিভটা, এটার নাম হচ্ছে সম্পূর্ণতা অভিযান। ঠিক আছে? এটা একটা 3 মান্থ লং একটা ক্যাম্পেইন হচ্ছে। কবে থেকে হচ্ছে? না, 4th জুলাইতে স্টার্ট হয়ে গেছে অলরেডি। এটা চলবে হচ্ছে 30th জুলাই অবধি। ঠিক আছে? আচ্ছা, ছোট 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 করে দিস ওয়াজ অল অ্যাবাউট ইট। ইয়া, ঠিক আছে, খালি এইটুকুই আজকের জন্য ছিল। ঠিক আছে, আপাতত এখানেই ক্লাসটা অফ করছি। এই কিছুই ছিল। আই গেস তোমরা নোট করে নিয়েছো এটা, or I can send you all the presentation or the PPT or notes. আমাকে সেটা তোমাদেরকে একটু বলতে হবে। ওকে? কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে ওকে, ঠিক আছে, আমি পিডিএফটা তাহলে শেয়ার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে বলতে পারো। আই থিঙ্ক ন।
ওকে, ঠিক আছে, তাহলে এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ এভরিবডি। আই হোপ যতটা পড়িয়েছি বোঝা গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে লিভ করলাম, আই গেস এটার পরে একটা ক্লাস আছে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ।